রাশিয়া ইউক্রেন যুদ্ধ দ্রুত পরিবর্তন করছে বিশ্ব রাজনৈতিক পটভূমি। কোন ঘাটের জল যে কোথায় গড়াচ্ছে তা বোঝা হয়ে উঠেছে বেশ কঠিন। এক ঘটনার রেশ কাটতে না কাটতেই সামনে আসছে আরেক বৃহত্তর ঘটনা। এমন উত্তেজনার মধ্যেই রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের উত্তর কোরিয়া ও ভিয়েতনাম সফর তৈরি করেছে নতুন মেরুকরণ, যাতে এক পক্ষ অবস্থান করছে রাশিয়া বলয়ে, অপর পক্ষ পশ্চিমে। এতে আবারও ক্লাইম্যাক্সে বিশ্ব রাজনীতি। পাল্টাপাল্টি ধমকাধামকি আর কৌশল অবলম্বন করতে দেখা যাচ্ছে পুতিন ও বাইডেনকে। ঘটনার শুরু রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের চুক্তি সইয়ের মধ্য দিয়ে, যে চুক্তিতে দেশ দুটি তৃতীয় শক্তি দ্বারা আগ্রাসনের শিকার হলে পারস্পরিক সহযোগিতার বিষয়ে সম্মত হয়েছেন। তবে পিয়ংইয়ং ও মস্কোর মধ্যে স্বাক্ষরিত চুক্তিকে জাতীয় নিরাপত্তার জন্য হুমকি বলে মনে করছে দক্ষিণ কোরিয়া, যে কারণে সিউলে রুশ রাষ্ট্রদূত জর্জি জিনোভিভকে তলব করে দ্রুত চুক্তি বাতিলের দাবি জানিয়েছে দক্ষিণ কোরিয়া। গত ২০ জুন ভিয়েতনামের প্রেসিডেন্ট টু লাম হ্যানয়ে স্বাগত জানান পুতিনকে। এ সময় তারা পারস্পরিক সম্পর্ক আরও জোরদার করার প্রতিশ্রুতি দেন, যেখানে ভিয়েতনামের প্রেসিডেন্ট বলেন, চুক্তির মাধ্যমে এই অঞ্চলে তো বটেই, এমনকি বিশ্বব্যাপী শান্তি বৃদ্ধি পাবে। তবে এখন পর্যন্ত চুক্তিটি সম্পর্কে বেশি জানা না গেলেও তাদের সংলাপ যে কৌশলগত অংশীদারিত্বকে শক্তিশালী করবে সে ধারণা করছেন বিশ্লেষকরা। কারণ এর আগে ২০০১ সালে ভিয়েতনামের সঙ্গে কৌশলগত অংশীদারিত্ব চুক্তি স্বাক্ষর করেছিল রাশিয়া। সেই সময় রাশিয়াই ভিয়েতনামের সঙ্গে কৌশলগত অংশীদারিত্ব চুক্তি সই করা প্রথম দেশ ছিল। এদিকে রাশিয়া যেহেতু ভিয়েতনামের সবচেয়ে বড় অস্ত্র সরবরাহকারী দেশ, সে কারণে তাদের চুক্তিতে সামরিক ও নিরাপত্তা বিষয়ক ইস্যু থাকতে পারে বলে সংবাদ প্রকাশ করেছে রাশিয়ার রাষ্ট্রীয় গণমাধ্যম তাস। ভিয়েতনামের সঙ্গে রাশিয়ার সম্পর্কটা অবশ্য বেশ পুরনো। ১৯৫০ সালে মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধে তৎকালীন সোভিয়েত ইউনিয়নকে পাশে পেয়েছিল ভিয়েতনাম। সে সময় সোভিয়েত ইউনিয়নের সামরিক সমর্থন ভিয়েতনামের কমিউনিস্ট পার্টির জন্য গুরুত্বপূর্ণ ছিল। এমনকি স্নায়ুযুদ্ধের সময় ভিয়েতনামের কমিউনিস্ট পার্টির বর্তমান প্রধান নগুয়েন ফু ট্রাং সহ কয়েক হাজার ভিয়েতনামী শিক্ষার্থীদের আশ্রয় দিয়েছিল সোভিয়েত ইউনিয়ন। এছাড়াও ভিয়েতনামের স্থাপত্য জুড়ে আছে সোভিয়েত ইউনিয়নের ছোঁয়া, অর্থাৎ দুই দেশের মধ্যে ঐতিহাসিকভাবেই গভীর সম্পর্ক ছিল। এই বিষয়ে ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপের এশিয়ার ডেপুটি প্রোগ্রাম ডিরেক্টর হুয়াং লেথু বলেন, তারা একসময় ইতিহাসের একই রেখায় ছিল। এখনও পশ্চিমা পুঁজিবাদ ও সাম্রাজ্যবাদের বিরুদ্ধে তাদের মতাদর্শিক অবস্থান একই রকম। ২০২২ সালে রাশিয়া ইউক্রেন যুদ্ধ শুরুর পর থেকে নিরপেক্ষ অবস্থানে রয়েছে ভিয়েতনাম। রাশিয়ার সঙ্গে দেশটির সম্পর্ক চমৎকার পর্যায়ে থাকলেও ইউক্রেনের সঙ্গেও তাদের সম্পর্ক ভালো, কারণ ইউক্রেনও তাদের অস্ত্র সরবরাহ করত। আছে সাংস্কৃতিক ঐতিহ্য আদান প্রদানের বিষয়ও, যে কারণে দোটানায় ভিয়েতনাম বলে মন্তব্য করেছেন বিশ্লেষকরা। তাই যুদ্ধ শুরুর পর যেমন ভিয়েতনাম আন্তর্জাতিক সংস্থার মাধ্যমে ইউক্রেনকে মানবিক সহায়তা সরবরাহ করেছে, তবে রাশিয়ার পক্ষে অবস্থান নিয়ে একই রকমভাবে গত সপ্তাহে ইউক্রেন শান্তি সম্মেলন এড়িয়ে যায় তারা। একসঙ্গে ইউক্রেনে রাশিয়ার আগ্রাসনের নিন্দা জানিয়ে জাতিসংঘের সাধারণ পরিষদে ৪টি প্রস্তাব সম্মতি দেওয়া থেকে বিরত থাকে তারা। এমনকি জাতিসংঘের মানবাধিকার কাউন্সিল থেকে মস্কোকে অপসারণের বিরুদ্ধে ভোটও দিয়েছে ভিয়েতনাম। সাম্প্রতিক সময়ে পুতিনের সফর নিয়ে দক্ষিণ কোরিয়ার মন্তব্য ও পদক্ষেপকে ভালোভাবে নেননি প্রেসিডেন্ট পুতিন। ভিয়েতনামে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে কড়া হুঁশিয়ারি দিয়ে তিনি বলেছেন, সিউল যদি রাশিয়ার বিরুদ্ধে লড়াইয়ে কিয়েভকে অস্ত্র দেয় তবে তা হবে বড় ধরনের ভুল। সিউল যদি কিয়েভকে অস্ত্র সরবরাহ করার সিদ্ধান্ত নেয় তবে মস্কো এমন সিদ্ধান্ত নেবে যা দক্ষিণ কোরিয়ার বর্তমান নেতৃত্বকে খুশি করবে না। যুক্তরাষ্ট্র এবং মিত্র দেশগুলো যদি ইউক্রেনকে অস্ত্র দেওয়া অব্যাহত রাখে তবে মস্কো পিয়ংইয়ংকে অস্ত্র দেবে। মূলত ইউক্রেনে পশ্চিমা অস্ত্র সরবরাহের প্রতিশোধ হিসেবে মস্কো এই পদক্ষেপ নেবে বলে জানিয়েছেন রুশ প্রেসিডেন্ট। তিনি সতর্ক করে আরও বলেন, যারা কিয়েভকে অস্ত্র সরবরাহ করে ভাবছেন এবং যারা রাশিয়ার সঙ্গে যুদ্ধে জড়াচ্ছেন না বলে মনে করছেন, তাদের বলছি, পিয়ংইয়ং সহ বিশ্বের অন্য অঞ্চলেও অস্ত্র সরবরাহ ও সংরক্ষণ করার অধিকার রয়েছে রাশিয়ার। এদিকে
এদিকে পুতিনের ওই সতর্কবার্তার পর 21 জুন দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্টের কার্যালয় থেকে বলা হয় ইউক্রেনকে অস্ত্র সরবরাহের নানা উপায় তারা বিবেচনা করছে। তাদের অবস্থান নির্ভর করছে রাশিয়া ও এই বিষয়ে কিভাবে অগ্রসর হবে তার উপর। এদিকে ঘটনার রেশ কাটতে না কাটতেই দৃশ্যপটে উপস্থিত যুক্তরাষ্ট্র। দক্ষিণ কোরিয়ায় তারা পাঠিয়ে দিয়েছে পারমাণবিক বিমানবাহী রণতরী থিওডর রুজভেল্ট। 22 জুন রণসজ্জায় সজ্জিত রণতরী পৌঁছায় দক্ষিণ কোরিয়ার বন্দর শহর বুসানে। যদিও জাপান, দক্ষিণ কোরিয়া ও যুক্তরাষ্ট্রের বার্ষিক সামরিক প্রশিক্ষণ মহড়ার অংশ হিসেবে এই রণতরী পাঠানো হয়েছে বলে জানিয়েছে দক্ষিণ কোরিয়ার নৌবাহিনী। তারা বলছে 2023 সালের অগস্টে ক্যাম্প ডেভিড শীর্ষ সম্মেলনে 3 দেশের নেতারা বার্ষিক সামরিক প্রশিক্ষণ মহড়ার আয়োজনে সম্মত হয়েছেন, যেখানে তারা দক্ষিণ চীন সাগরে চীনের বিপজ্জনক এবং আক্রমণাত্মক আচরণের কারণে এই মহড়ার আয়োজনে সম্মত হয়েছেন। তবে এই বিষয়ে এখনো মুখ খোলেনি যুক্তরাষ্ট্র। তবে মস্কো ও পিয়ংইয়ং এর মধ্যকার ক্রমবর্ধমান সম্পর্ককে উদ্বেগের সঙ্গেই দেখছে পশ্চিমা বিশ্ব বলে জানিয়েছে ব্রিটিশ গণমাধ্যম বিবিসি। পুতিনের ভিয়েতনাম সফরকে ভালোভাবে নেয়নি দেশটির শীর্ষ বাণিজ্য অংশীদার যুক্তরাষ্ট্র। হ্যানয়ে মার্কিন দূতাবাসের একজন মুখপাত্র বার্তা সংস্থা রয়টার্সকে বলেছেন, কোনো দেশের উচিত হবে না পুতিনকে তার যুদ্ধের প্রচারণার প্ল্যাটফর্ম তৈরি করে দেওয়া, কারণ সুযোগটি তার নৃশংসতাকে স্বাভাবিক করে তুলবে। এছাড়াও তিনি যদি অবাধ ভ্রমণে সক্ষম হন, তবে রাশিয়া যে আন্তর্জাতিক আইনের স্পষ্ট লঙ্ঘন করছে এটাও স্বাভাবিক হয়ে যাবে। এদিকে ইউক্রেনের যুদ্ধাপরাধের অভিযোগে আন্তর্জাতিক অপরাধ আদালত আইসিসি পুতিনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে রেখেছে। ফলে আইসিসি সদস্য যে কোনো দেশে পুতিন গেলেই তাকে গ্রেফতার করতে বাধ্য থাকবে দেশগুলো। তবে ভিয়েতনাম আইসিসি সদস্য না হওয়ায় পুতিনের সফরে কোনো সমস্যা হয়নি।